আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক উত্তেজনা কমাতে পাকিস্তান, তুরস্ক, মিশর এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা ইসলামাবাদে বৈঠকে বসেছেন। বৈঠকে আঞ্চলিক সংঘাত বিস্তার রোধ, কূটনৈতিক সমাধান এবং যুদ্ধবিরতির পথ খোঁজার উপর গুরুত্ব দেওয়া হয়। এদিকে ইরান সতর্ক করেছে যে যদি হামলা অব্যাহত থাকে তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরায়েলি ও মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো পাল্টা আঘাতের লক্ষ্য হতে পারে। একই সময়ে তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া ও বান্দর খামির এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। ইরানের পাল্টা হামলায় ইসরায়েল এবং উপসাগরীয় কয়েকটি অঞ্চলে ক্ষয়ক্ষতি ও আহতের ঘটনা ঘটেছে। বাহরাইনের অ্যালুমিনিয়াম স্থাপনায় আঘাত লেগেছে। হামলা হয়েছে আমিরাতের গ্লোবাল অ্যালুমিনিয়াম কারখানায়। অন্যদিকে হুথিদের দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে জানিয়েছে ইসরায়েল গাজা ও ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ না করা পর্যন্ত তাদের অভিযান চলবে। এদিকে যুদ্ধবিরতি বিক্ষোভও জোরদার হয়েছে। তেল আবিবে বহু মানুষ রাস্তায় নেমে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। একইভাবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরেও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বৈরুতেও বিক্ষোভ হয়েছে, যেখানে ইসরায়েল হামলায় ৩ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করা হয়। পুরো অঞ্চলে সামরিক উত্তেজনা দ্রুত বাড়ছে এবং নতুন সংঘাতের আশঙ্কা আরও গভীর হচ্ছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক ক্ষেপণাস্ত্র অভিযানে ইউক্রেনীয় অ্যান্টি ড্রোন ব্যবস্থা সংরক্ষিত একটি গোদাম ধ্বংস করা হয়েছে। শনিবার খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র দাবি করেন দুবাইয়ে মার্কিন সেনা ও কমান্ডারদের অবস্থান লক্ষ্য করে হামলার পাশাপাশি ওই গুদামেও সমন্বিত আঘাত হানা হয়। তার ভাষ্য অনুযায়ী গোদামটিতে এমন অ্যান্টি ড্রোন সরঞ্জাম রাখা ছিল যা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে আনা হয়েছিল এবং এই অভিযানে আইআরজিসির মহাকাশ বাহিনী ও নৌবাহিনী যৌথভাবে অংশ নেয়। তিনি আরও বলেন, হামলার সময় সেখানে ২১ জন ইউক্রেনীয় নাগরিক উপস্থিত ছিলেন। তবে তাদের ভাগ্যে কি ঘটেছে সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি, যদিও ধারণা করা হচ্ছে তারা হতাহত হয়ে থাকতে পারেন। একই বক্তব্যে মুখপাত্র দাবি করেন দুবাইয়ে মার্কিন সেনাদের গোপন অবস্থানেও আঘাত হানা হয়েছে এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানের হামলায় ৫০০ জনেরও বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্সের মুখপাত্র। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, ইরান আগে থেকেই সতর্ক করেছিল যে ইরানি সশস্ত্র বাহিনীর কঠোর আঘাত ও এই অঞ্চলে মার্কিন ঘাঁটি ধ্বংস হওয়ার পর মার্কিন বাহিনীর সদস্যরা ঘাঁটি ছেড়ে বিভিন্ন গোপন স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। তার ভাষ্য অনুযায়ী সাম্প্রতিক কয়েক ঘণ্টায় দুবাইয়ে ২টি আলাদা গোপন অবস্থান শনাক্ত করা হয়। একটিতে ৪ শতাধিক এবং অন্যটিতে ১ শতাধিক মার্কিন সেনা অবস্থান করছিল। পরে আইআরজিসির মহাকাশ বাহিনী ও নৌবাহিনী সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে ওই ২টি স্থানে আঘাত হানে। এতে মার্কিন সেনাদের মধ্যে ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে। মুখপাত্র আরও বলেন, বহু ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সে করে নিহত ও আহত মার্কিন সেনা ও কমান্ডারদের সরিয়ে নেওয়া হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক নেতৃত্বকে বুঝতে হবে যে পুরো অঞ্চলটি আমেরিকান সেনাদের জন্য কবরস্থানে পরিণত হতে পারে এবং শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ ছাড়া বিকল্প থাকবে না। মার্কিন সামরিক নজরদারি ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ এক বিমান বোয়িং E-3 সেন্ট্রি সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেজে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় সমন্বিত এই হামলায় একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয় এবং এতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হন। পাশাপাশি কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। E-3 সেন্ট্রি বিমানটি মার্কিন বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দূরপাল্লার আকাশ নজরদারি, ক্ষেপণাস্ত্র শনাক্তকরণ এবং যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য সরবরাহের কাজ করে। অবসরপ্রাপ্ত মার্কিন সেনাবাহিনীর কর্নেল জন ভেনাবল এ ঘটনাকে খুবই গুরুতর বলে উল্লেখ করে বলেন, এতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন নজরদারির সক্ষমতা দুর্বল হবে। বর্তমানে মার্কিন বিমান বাহিনীর কাছে মাত্র ১৬টি এ ধরনের বিমান রয়েছে, যার অর্ধেকের মতো সচল অবস্থায় আছে। ফলে একটি বিমান ক্ষতিগ্রস্ত হওয়াও বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ সপ্তাহে ইরানের সঙ্গে সংঘাতে যুক্তরাষ্ট্রের ১.৪ থেকে ২.৯ বিলিয়ন ডলারের সামরিক
সামরিক সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে কাতারের একটি বড় রাডার ব্যবস্থা, 3টি ম্যাকডোনাল্ড ডগলাস F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান এবং একটি লকহিড মার্টিন F-35 লাইটনিং 2 এর জরুরি অবতরণের ঘটনা রয়েছে। এছাড়া ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে আগুনের ঘটনার পর গ্রিসে নেওয়া হয়। সামগ্রিকভাবে কম খরচের ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক অবকাঠামোর উপর চাপ বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আল মায়াদিনের চেয়ারম্যান ঘাসসান বেন জেদ্দু ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি জানান, আল মায়াদিনের যুদ্ধ সংবাদদাতা ফাতিমা ফতুনি, তার ভাই ফটো সাংবাদিক মোহাম্মদ ফতুনি এবং আল মানুরের সংবাদদাতা আলী শেইব দক্ষিণ লেবাননের সংবাদ সংগ্রহের সময় একটি গাড়িতে থাকা অবস্থায় ইসরায়েলি হামলায় নিহত হন। ঘাসসান বেন জেদ্দু বলেন, ফাতিমা ফতুনি ছিলেন অত্যন্ত সাহসী ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি বহুবার ঝুঁকিপূর্ণ এলাকায় থেকে সরাসরি যুদ্ধ পরিস্থিতির খবর তুলে ধরেছেন। নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ থাকলেও তিনি দক্ষিণ লেবানন ছেড়ে যেতে চাননি। তার মতে, ফাতিমা সংবাদকর্মকে শুধু পেশা নয়, দায়িত্ব হিসেবে দেখতেন। তিনি আরও জানান, চলমান সংঘাতে ফতুনি পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন, যা পরিবারের জন্য বড় ক্ষতি। বেন জেদ্দু বলেন, সাংবাদিকদের লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং এটি একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। তিনি আরব ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে। তার মতে, সত্য প্রকাশ ঠেকাতে সাংবাদিকদের উপর হামলা চালানো হচ্ছে। আল মায়াদিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের হামলা তাদের কাজ থামাতে পারবে না। তারা আগের মতোই মাঠের থেকে খবর প্রচার করবে এবং নিহত সহকর্মীদের আদর্শ ধরে রাখবে। বেন জেদ্দু বলেন, সত্য তুলে ধরা, মানুষের কণ্ঠে পৌঁছে দেয়া এবং যুদ্ধক্ষেত্রের বাস্তবতা বিশ্ববাসীর সামনে আনা তাদের দায়িত্ব, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইরান জানিয়েছে, স্পেন চাইলে নির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচলের অনুমতি বিবেচনা করা হবে। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে, অশত্রু ভাবাপন্ন দেশগুলোর জাহাজ ইরানি কর্তৃপক্ষের সঙ্গে আগাম যোগাযোগ করলে প্রণালী অতিক্রম করতে পারবে। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রতি এটি ইরানের প্রথম আনুষ্ঠানিক নমনীয় অবস্থান হিসেবে দেখা হচ্ছে। ইরানের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে জানায়, স্পেন আন্তর্জাতিক আইন মেনে চলা একটি দেশ এবং মাদ্রিদের পক্ষ থেকে আসা যে কোনো অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনা করা হবে। সাম্প্রতিক সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী হামলার বিরুদ্ধে স্পেন প্রথম দিকেই সমালোচনামূলক অবস্থান নিয়েছিল এবং যুদ্ধকে বেপরোয়া ও অবৈধ বলে উল্লেখ করেছিল। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে পাঠানো এক নোটে জানায়, যেসব দেশ বৈরী আচরণ করছে না তাদের জাহাজ প্রয়োজনীয় সমন্বয় করলে হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। চলমান সংঘাতের কারণে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনের প্রায় 1/5 বহনকারী এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। ফলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। তবে কূটনৈতিক আলোচনার মাধ্যমে থাইল্যান্ডের একটি তেলবাহী জাহাজ নিরাপদে প্রণালী পার হয়েছে। একইভাবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীও জানিয়েছেন, মালয়েশিয়ার জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, কিছু দেশের জন্য ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল করছে তেহরান। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলোচনার সদিচ্ছা হিসেবে ইরান যেন 10টি তেলবাহী জাহাজকে প্রণালী অতিক্রম করতে দেয়, যার মধ্যে পাকিস্তানের পতাকাবাহী কয়েকটি জাহাজও রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী স্পেনের পতাকাবাহী বাণিজ্যিক নৌবহরে বর্তমানে 91টি জাহাজ রয়েছে, যার মধ্যে 6টি তেলবাহী ট্যাঙ্কার ও 13টি গ্যাসবাহী জাহাজ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।